উমা ফাতেমা, আপনার কাছে বিরতির আগে প্রশ্ন ছিল যে যেহেতু পুলিশিংয়ে একটা সংস্কার হবে, পুলিশ বাহিনীতে একটা সংস্কার হবে, প্রশাসনের সংস্কার হবে, আপনি আসলে কেমন পুলিশ বাহিনী দেখতে চান কিংবা প্রশাসন দেখতে চান? আচ্ছা, কেমন পুলিশ দেখতে চাই তার আগে আপা যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট ছিল সেটা সূত্র ধরেই কেমন পুলিশ চাই এটার আলাপটা করি। এই ধরনের সাইবার সিকিউরিটি অ্যাক্ট বলি বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা 57 ধারা, এই প্রত্যেকটা ধারার মতো নিবর্তনমূলক আইন কিন্তু বিভিন্ন দেশেই থাকে, ওয়েস্টেও আছে, আমাদের এখানেও আছে। কিন্তু ওয়েস্টে যেটা হয়, যেহেতু ওখানে আইনের শাসনের প্রতিষ্ঠা হয়েছে, তার কারণে এই নিবর্তনমূলক আইনগুলো ওরা যখন যেন তেন সময় ইউজ করতে পারে না, মিসইউজ হয় না। কিন্তু বাংলাদেশ বলি বা ইভেন এই সাবকন্টিনেন্টের মধ্যে আপনি দেখবেন এই নিবর্তনমূলক আইনগুলো আপনার ব্রিটিশ পিরিয়ড থেকেই কার্যকর আছে, এবং ব্রিটিশ পিরিয়ড থেকে এটা মূলত ব্যবহার হয় এখানে বিভিন্ন যে আন্দোলন সংগ্রামগুলো থাকে এখানে শাসকদের এগেনস্টে, সেই আন্দোলন সংগ্রামগুলো দমন করার জন্য। এবং আপনি যদি 1947 সালের পরবর্তী সময়ে পাকিস্তান কিন্তু আমাদের 52 ভাষা আন্দোলন বলি বা 62 শিক্ষা আন্দোলন, এর আগে বিভিন্ন সময়ে এখানকার যে পলিটিক্যাল ছাত্ররা ছিল যারা প্রতিবাদ করেছে পাকিস্তানি শাসকদের এগেনস্টে, তাদেরকে কিন্তু এই ডিজিটাল তখনকার যে নিবর্তনমূলক আইন ছিল সেই নিবর্তনমূলক আইনে তাদেরকে গ্রেফতার করে এবং তাদের উপর ব্যাপক নির্যাতন হয় এবং প্রচুর স্টুডেন্ট ওই সময় মারাও যায় জেলে। এবং সেটারই সূত্র ধরে কিন্তু এই বর্তমানে এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট এসেছে। এই সবগুলো ঘটনা হয় যে যখন দেশের মধ্যে একটা মিনিমাম জাস্টিস সিস্টেম থাকে না, তখন দেখা যায় একটা মানুষকে চাইলেই কিন্তু গুম করে ফেলা যায় কোনো প্রকার কথাবার্তা ছাড়া। কিন্তু গুমের জন্য তো কোনো আইন নেই আমার দেশে। আবার আপনি দেখা যাচ্ছে যে এখানে নানানভাবেই একটা ভয়ের সংস্কৃতি সাধারণ মানুষের মধ্যে তৈরি করে রাখার কারণে যখনই একটা এই ধরনের আইন হয়, সিএস এর মতো একটা আইন হয়, তখন কিন্তু মানুষ কথা বলা, একটা সেলফ সেন্সরশিপের মধ্যে কিন্তু মানুষ চলে যায়। এই কালচারটা আসলে আমাদের বাংলাদেশের মতো দেশগুলোতে আছে। এবং এই কালচারটা সম্ভব হয়েছে যে এই পুলিশ বিশেষ করে বলতে হয় যে পুলিশ সরকারের একটা পেটোয়া বাহিনী হিসেবে কাজ করেছে। এখন গত 15 বছরে পুলিশ, এর আগে ধরেন খালেদা জিয়ার আমলে র্যাব ছিল, ওনারা র্যাব তৈরি করেছিলেন এবং শেখ হাসিনা র্যাবের একদম পুরোপুরি কি বলবো, যতটুকু সুবিধা র্যাব দ্বারা তার নেওয়া সম্ভব পুরোপুরি উনি নিয়েছেন। এবং পাশাপাশি তিনি পুলিশকে ভয়াবহ রকমের আমিকরণ করেছেন, এমনকি পুলিশের যে লোগো, সেই লোগোতে পর্যন্ত নৌকার সাইন ছিল, এরকম পরিস্থিতি। তো এই যে একটা মানে পুরো একটা রাষ্ট্রীয় বাহিনী, একটা আইন শৃঙ্খলা বাহিনী, সেটা যখন একটা দলের হয়ে কাজ করে, তখন সেখানে যত ভালো আইনি হোক না কেন বা যত খারাপ আইনি হোক না কেন, দেশে কোনোভাবেই কিন্তু একটা ল অ্যান্ড অর্ডার প্রতিষ্ঠা করা সম্ভব না। এলো ভিশন মুশকিল আসান অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এবং আমাদের যে বর্তমানে পুলিশ বাহিনী আছে তারা কেমন ফাংশন করবে সেটা আসলে নির্ভর করে যে আমাদের দেশে কতটুকু আসলে এখানে জবাবদিহিতা এবং জবাবদিহিতার সংস্কৃতিটা তৈরি হয় সেটার উপর। কারণ আমি মনে করি না যে একটা বাহিনীতে শুধুমাত্র পদবি চেঞ্জ করলেই বা একটা পদবি চেঞ্জ করলেই আসলে বাহিনী ঠিক হয়ে যায় না। বাহিনী এখানে ঠিক থাকে যখন তার একটা জবাবদিহিতা থাকে, যখন জনগণ হচ্ছে তাকে একটা চাপের মধ্যে রাখতে পারে, সরকার যখন তাকে চাপের উপর রাখে। তো এখন সার্বিকভাবে যখন একটা বাহিনী চাপের উপর থাকে, তাকে জবাবদিহিতার মধ্যে থাকতে হয়, তখন কিন্তু সে ভালো ফাংশন করে। আপনার যদি কোনো পরামর্শ থাকে। জি, প্রথমেই এই বিষয়টি রিয়েলাইজ করতে হবে যে সংবিধানেই আমাদের বলা হয়েছে যে জনগণ সকল ক্ষমতার মালিক। এই বিষয়টি কিন্তু প্রথমেই অ্যাকনলেজ করে নিতে হবে। তো এই বিষয়টি যতক্ষণ আমরা অনুধাবন করতে না পারছি, সরকার অনুধাবন করতে না পারছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু অন্যান্য যা বিষয়গুলো সেগুলো আসলে ফ্রুটলেস, যতই পদক্ষেপ নেওয়া হোক না কেন। এবং এখানে যে বিষয়টি পলিটিসাইজ করা, ওই যে আমি বলছিলাম যে সরকার এবং রাষ্ট্র দুটো আলাদা বিষয়। সো পুলিশ প্রশাসন তারা হচ্ছে রাষ্ট্রের একটি অংশ। তো কাজে তারা যখন সরকারের হয়ে পড়ে, বিচার ব্যবস্থা, বিচার বিভাগ যখন সরকারের কথা বলা শুরু করে, তখন সেই দেশে আইনের শাসন স্টাবলিশ করা সম্ভব নয়। এখন থেকে বহু বছর আগে যখন আপনার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরতে যাচ্ছেন, মদিনায় তিনি গমন করেছেন, সেখানে তিনি মদিনা সনদ নামে একটি সনদ তিনি সেখানে তৈরি করেন এবং যার মাধ্যমে কিন্তু সব ধর্মাবলম্বী যারা রয়েছেন, ইহুদি যারা রয়েছেন, প্রত্যেকেই সেই একটি সনদের আন্ডারে সেই বিচার আচার সব কিছু করা হতো। এবং সেখানে বলা হতো যে দুজন সাক্ষী সহ কেউ যদি আসে সাক্ষ্য দেয়, তাহলে সে অপরাধ প্রমাণিত হলো এবং তাকে শাস্তি দেওয়া যাবে। তো সেখানে আপনি জানেন যে খলিফা ওমর ফারুক, তিনি খুব নামকরা একজন খলিফা, সেই সময়কার খুব প্রতাপশালী একজন ব্যক্তি।
তিনি একটি বিচার নিয়ে গেছেন সেখানকার একজন বিচারকের কাছে, এবং তখন বিচারক বললেন 2 জন সাক্ষী কই, তিনি বললেন আমি নিজে সাক্ষী। তখন বিচারক বললেন যে না, আপনি মানে নিয়ম যেটা, প্রসিজিওর যেটা, সেটা তো আপনি মেনটেন করছেন না, 2 জন সাক্ষী প্রয়োজন, এবং তিনি সেই মামলাটি খারিজ করে দিলেন। এবং সেই বিচারক হচ্ছে সেই খলিফার দ্বারা অ্যাপয়েন্টেড একজন বিচারক, যিনি কিনা তার মামলাটি খারিজ করে দিলেন। এই যে হাজার হাজার বছর আগে যে দৃষ্টান্ত স্থাপন হলো, সেই দৃষ্টান্ত আজকে বিচার বিভাগের কি অবস্থা আপনি চিন্তা করেন। যেই ব্যক্তিকে তিনি অ্যাপয়েন্ট করছে তিনি তার মামলা খারিজ করছেন। আজকের দিনে এসে, বাংলাদেশের এই 53 বছরে এসে আমরা কি সেই দৃষ্টান্ত কখনো স্থাপন করতে পেরেছি, নাকি মানে সম্ভব হয়েছে সেটি ভাবা যায় না। প্রতিটি জায়গায় পলিটিসাইজ করা। সো এই রাজনীতিকরণ থেকে আসলে বেরিয়ে আসতে হবে, যাকে যার যার দায়িত্বটুকু পালন করতে হবে, যাতে করে আসলে যারা শহীদ হয়েছে তাদের যে স্বপ্ন, যে সুন্দর দেশটি দেখার স্বপ্ন তারা দেখেছেন, তারা যাতে প্রতারিত না হয়, তাদের পরিবার পরিজন, যারা ভিকটিমের পরিবার পরিজন, তারা যাতে কোনো অবস্থাতেই প্রতারিত না হয়, সেই জায়গাটি আমি মনে করি।